আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে সার্জিও গোরের এই সফরটা যে বেশ আলোড়ন তোলা হবে সেটা বোঝা যাচ্ছিল। মানে তারেক রহমান চীন গেলেন আর তার পরপরই তার এই সফরের ঘোষণা। কাজেই এবং সার্জিও গোরের দায়িত্বটাও যেমন বিশেষ দূত হিসেবে তিনি আসলে বিশেষ বার্তা বহন করেই আসেন, অথচ পররাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেনই প্রেস ব্রিফিংয়ে বিশেষ কোনো বিষয়ে আলাপই হয় নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক, দুদেশের বাণিজ্য, এসব বিষয়ে আলোচনা হয়েছে বলা হচ্ছে। মানে ঠিক কি বার্তা নিয়ে সার্জিও গোরেলেন এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকটা, সেটা তো ভোলা যাচ্ছে না আসলে। একজন রাষ্ট্রদূতের সঙ্গে কি বৈঠক থাকতে পারে ঢাকায় এসে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনার সঙ্গে কথোপকথনে আমরা প্রায় 2 সপ্তাহ আগে যখন বলেছিলাম যে সার্জিও গোরের সাথে ঢাকায় দীনেশ ত্রিবেদীর বৈঠক হবে, তখন তো অনেকেই ভেবেছিলেন আমরা বুঝি গুজব ছড়াচ্ছি। গুজব তো আমরা ছড়াই না, আমরা আগে তথ্য জানতে পারি। তো 30 জুলাই আমাদের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সার্জিও গোরের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সার্জিও গোরের সঙ্গে আরো 3 জন ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আরো 3 জন। কিন্তু দুজনই হলেন সার্জিও গোরের বিশেষ উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা। এবং একজন, তিনি ছিলেন সিকিউরিটি অফিসার, সরকারি নিরাপত্তা কর্মকর্তা। তো এরপর বৈঠকের পর যখন প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের সামনে আসলেন, লন্ডনে সেই লোকটাকে নিয়ে, যেটা প্রধানমন্ত্রীর পারিষদের গোপাল ভাঁড়, যে সারাক্ষণ তাদের হাসে, হুমায়ুন কবির। তো ওনার চেহারা দেখে আমরা তো সাংবাদিকরা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝি কি হয়েছে। তো সেই বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছিল যে তিনি এইমাত্র একটা মল্ল যুদ্ধ করে, যুদ্ধ উনি করেননি, উনি আছাড় খেয়ে এসেছেন অনেকগুলো। এবং তারপর আমরা দেখলাম যে নৈশ ভোজটা বাতিল হয়ে গেল। সার্জিও 30 জুলাই রাতেই, গভীর রাতে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, জাতীয় পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করলেন, এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়, যে তিনি কিন্তু এনসিপির সঙ্গে কোনো বৈঠক করলেন না, যে এনসিপি কে মনে করা হয় আমেরিকার ব্রেইন চাইল্ড। এরপর আপনি দেখেছেন মানে আজকে। আপনি এই যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কথা বলছেন, সে খবর তো বেরিয়ে আসেনি। মানে আপনি বলছেন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়েছে সার্জিও গোরের, মানে এনসিপির সঙ্গে বৈঠক করেন নাই তাতে কিন্তু অবাক হওয়ার কিছু নাই, কারণ পল কাপড়ও তো এসে বাতিল করেছিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক। সার্জিও গোর জামায়াতে ইসলামী, বিএনপি এদের সঙ্গে বৈঠক করেন নাই? মানে আমরা যে বৈঠক হতো আমরা জানতাম, বৈঠক হয় নাই। বিএনপি বা জামাতের সঙ্গেও কোনো বৈঠক হয়নি। আর বৈঠক করার কোনো কারণও নাই, কারণ বিএনপি মানেই তো তারেক রহমান। আর এবার তো সাজিগুর এসছেন একটি অন্যরকম বিষয় নিয়ে। উনি তো রাগান্বিত। আপনার সঙ্গে যখন আমার কথা হয়েছিল আগে, বলেছিলাম যে চীনের রাষ্ট্রদূত যে করিডোরের ঘোষণা দিয়েছেন, হচ্ছে ওয়াশিংটন বলবে হোয়াট ইজ হ্যাপেনিং। এক্স্যাক্টলি এটাই বলতে এসেছিলেন সার্জিও। আজকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার 30 মিনিট বা একটু বেশি সময় বৈঠক হয়েছে, আপনি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রীর হাতের কাছে একটি কাগজ ছিল। এই কাগজটা সার্জিও গরি তাকে দিয়েছেন, এবং এটা তালিকা। এবং সেই তালিকায় হলো কিছু, মানে আমি যদি একটু ভদ্র ভাষায় বলি তাহলে আবদার, আর যদি সঠিক ভাষায় বলি তাহলে নির্দেশ, যেগুলো পালন করতে হবে। এখন আমাদের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আসলে খুবই দিকভ্রান্ত। কয়েকদিন আগে উনি যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্কের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উনি বলেছেন যে উনি অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখবেন, স্ত্রী আর সতীনের মধ্যে এরকম কি একটা শব্দ উনি ব্যবহার করেছেন। তো মানে উনি কাকে স্ত্রী মনে করছেন আর কাকে সতীন, সেটা তো আমরা জানি না। আর উনার মগজে এই সতীন জাতীয় জিনিস ঘুরে কেন,
এটা তো জামাতে ইসলামীর মোটামুটি এটা সিগনেচার আইটেম হয়ে গেছে। জামাতের অনেক লোক এখন দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী ইত্যাদি। তো এই যে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি কূটনৈতিক শিষ্টাচার জানেন না। কূটনীতিতে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না। তো উনি কেন শিষ্টাচার ভুলে গেছেন? উনি তো আসলে ডিপ্লোম্যাট নন। আমি বারবার বলেছি উনি কেরানি। তো এখন উনি আরো বেশি উদ্ভ্রান্ত হয়ে গেছেন, বিভ্রান্ত হয়ে গেছেন। আমেরিকার চাপ একদিকে, চীনের চাপ অন্যদিকে। সবচেয়ে শকিং যেটা, খলিলুর রহমান কিন্তু জানতেন যে সার্জিও ঢাকায় এসে ভারতের হাই কমিশনার সেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটা শুরু হয়েছে 31 জুলাই সকাল 9টায়, এবং বৈঠকের স্থায়িত্ব ছিল 1.5 ঘন্টা, দীর্ঘ 1.5 ঘন্টা। তার মানে ওই সময়তে নিশ্চয়ই ওনারা চা কফি খাননি, আলোচনা হয়েছে। তা আমরা সবাই জানি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এখন ক্রমশ এই বাংলাদেশের ক্ষেত্রে এক অক্ষে চলে এসছে। এখন দেখুন, আরো কিছু আমাদের বাংলাদেশের জন্য কিছু অসম্মানজনক ঘটনা ঘটেছে। যে আপনার সঙ্গে এই আগের কথোপকথনে, যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক আমি রহমানকে, যদি এই প্রসঙ্গটায় আসব, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তবু ভারত যেতে হবে কিনা, কারণ এখন আবার মুখ খুলে সার্জিও গোর আসবার আগের দিনই তো দীনেশ ত্রিবেদীর সঙ্গে খলিলুর রহমানও দেখা করলেন, তখন থেকে ভারত সফর নিয়েও কথা বলছেন তারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন। সার্জিও গোর তো বোধহয় থাকলেন ওয়েস্টিন হোটেলে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই এদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হলো, সেটা গোপনে কি করে হলো এবং কার সঙ্গে তিনি বৈঠক করলেন? মানে সেসব কি জানতে পেরেছেন বা জানানোর কোনো সুযোগ আছে? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে 30 মিনিটের বৈঠক, সার্জিও গোর ঢাকা পর্যন্ত এলেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন মানে প্রায় কোনো বিষয়েই তাদের আলোচনা হয় নাই, একরকমের সৌজন্য সাক্ষাৎ। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক, ওই বৈঠক শেষে কিন্তু দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর দুজনই ভারতের সংবাদ মাধ্যমে অন্তত কথা বলেছেন, এবং তারা জানিয়েছেন যে তারা বাংলাদেশের নিরাপত্তা, আঞ্চলিক বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। এসব নিয়ে কথা বলতে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলতে ঢাকায় আসা কেন? নাকি এটা কোনো সরাসরি বার্তা? মানে এটা তো একরকমের অপমান। দেখুন, শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও ঢাকায় দেখা করেছেন একটি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য যে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতাটা কতটুকু। আর প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যা বলেছেন যে সৌজন্য সাক্ষাৎ, তো ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সার্জিও দিল্লি থেকে ঢাকায় চলে আসছেন। সৌজন্য সাক্ষাৎ তো এই প্রবাসী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আসিয়ানের বৈঠকেই দেখা হলো সার্জিও গোরের। আবার কেন সৌজন্য সাক্ষাৎ? ওনারা শাক দিয়ে মাছ থাকতে চাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি, যে ব্রিক্স সম্মেলনে যে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে, আপনার সঙ্গে কথোপকথনে আমি তখন বলেছিলাম যে এটা ভারত যেহেতু ব্রিক্স এর হোস্ট কান্ট্রি, সেই হিসাবে তারা তারেক রহমানকে ইনভাইট করেছেন। নরেন্দ্র মোদীর ইনভাইটেশন নয়, নরেন্দ্র মোদীর ইনভাইটেশন আগেরটা ছিল। এবার বাংলাদেশ বলছে নরেন্দ্র মোদীর ইনভাইটেশন, নরেন্দ্র মোদীর ইনভাইটেশন আরেকবার সাজিলে খাইব। এবার যদি নরেন্দ্র মোদী একটা ইনভাইটেশন কোন রকমে দিয়ে দেন, দেখবেন যে সবকিছু বাদ দিয়ে ওনারা এবার ছুটে যাবেন। কারণ ওনারা এবার বুঝে গেছেন যে ওনারা যে ভেবেছিলেন আমেরিকাকে খুশি রাখবো ভারত বাদ, সেটা আর হচ্ছে না। দুই, আমি যে সাদা কাগজের তালিকার কথা বললাম, সেই সাদা কাগজের তালিকায় কি আছে আমরা তো জানি না। কিন্তু আপনি যদি ওই ভিডিওটা দেখে থাকেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের যে কথাবার্তা, দুপাশে দুই দেশের প্রতিনিধিরা, সার্জিও গোরের প্রতিটি লোক কিন্তু খুব সিরিয়াস চেহারা নিয়ে আছে। অনেকটা ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদকারীরা যেরকম চেহারা নিয়ে থাকে একই রকম। এমনকি ব্রেন ক্রিস্টেনসনও হাসছিলেন না। এপাশে বাংলাদেশের
প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, শামা ওবায়দ, বাকি সবাই কিন্তু গম্ভীর। একমাত্র গোপাল ভাঁড়, হুমায়ুন কবির হাসছিল দাঁত বের করে। তো সে দাঁত বের করে হাসছিল কেন সেটা আমি জানি না, সে তো লন্ডনে ছিল, ইংরেজি তো নিশ্চয়ই জানে। কিন্তু তার হয়তো ধরে নিয়েছে যে এইভাবে দাঁত বের করে হাসলে মানুষ বুঝবে আমরা খুব ভালো আছি। কিন্তু মানুষ যে এরই মধ্যে বুঝে গেছে যে এইটা হলো তারেক রহমানের পরিষদের একটি গোপাল ভাঁড়। তো এদের সবার বডি ল্যাঙ্গুয়েজ খুব সিরিয়াস ছিল, সার্জিও গোরের বডি ল্যাঙ্গুয়েজও খুব সিরিয়াস ছিল, বাকি সবার। এবং বৈঠকের সময় তারেক রহমান ওনার ডান পাশ থেকে সে কাগজটা হাতে দিয়ে, সাদা কাগজটা উনি কিন্তু দেখিয়েছেন, এবং এটা দেখানোর মানে হলো আই উইল লুক ইনটু ইট, আমি এটা দেখবো। এখানে এটা বোঝার জন্য তার অনেক বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। তো ওই কাগজে তো অবশ্যই কিছু ভয়ঙ্কর কিছু দাবি আছে। ভয়ঙ্কর দাবির মধ্যে তো একটা হতে পারে না, অবশ্যই আছে, যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, পরিবেশ সৃষ্টি করা, এটা অবশ্যই আছে। এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি, ওটা আছে। আরো অনেক কিছু আছে। এখন ইনাদের আর খলিলুর রহমান সাহেবের ভাষায় যে স্ত্রী আর সতীন, এই সমস্ত ফাতরামো চলবে না, ফাজলামো চলবে না। আমেরিকার সঙ্গে সম্পর্ক করেছেন, আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, আমেরিকা নিয়ে থাকতে হবে, কিনতে হবে, ওরা বিক্রি করবে, টাকা দিয়ে কিনবেন প্রচলিত বাজার মধ্যে কয়েক গুণ বেশি দামে। তাহলে আপনাকে ক্ষমতায় বসানোই হইতে এই কারণে। আর যদি ভাবেন যে না এটা আমি মানি না, তাহলে ক্ষমতা ছেড়ে দিতে হবে। চীনের কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, এর কাছ থেকে, ওর কাছ থেকে টাকা নিবেন, এগুলো আর হবে না। দ্বিতীয় হলো, দেখুন, ওনারা খুব জজবায় পড়ে, আবেগে পড়ে, উন্মাদনায় পড়ে যে পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল ফিরিয়ে নিচ্ছেন, কার জন্য? ইরানকে খুশি করার জন্য। এটা বোঝার জন্য বিশেষজ্ঞ করার দরকার নাই। এখন তো বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটে, ইরান বিরোধী সামরিক জোটে যোগ দিয়েছে। আপনাকে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে বলবে। এটা কিন্তু সেই স্বীকৃতির রাস্তায় এবার হাঁটা শুরু হয়ে গেছে, এবং বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে। কোনো উপায় নেই, দিতেই হবে। সব মিলিয়ে আমাদের তারেক রহমান সাহেবের জন্য একটি অপ্রত্যাশিত সময় চলে এসছে। কারণ উনি যেটা চাইছিলেন না, যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, সেটাই আসবে, কোনো উপায় নেই। হ্যাঁ, এবং আপনি যেটা চাইছিলেন চীনের কাছে যাবেন, এখানে ওখানে যাবেন, কোনো উপায় নেই। বিশ্ব ব্যাংক টাকা দিবে না, এশীয় উন্নয়ন ব্যাংকও টাকা দিবে না, আর আমেরিকা তো টাকা দেয়ই না। মানে আপনাকে তো ক্ষমতায় বসানো হচ্ছে, আপনি সে বসার খাজনা দিবেন না? খাজনা দিয়ে যেতে হবে। কারণ আপনি তো একটি স্বাধীন রাজনৈতিক দল না, যে আপনি নর্মাল পরিস্থিতিতে নির্বাচন করে ক্ষমতায় আসছেন। আপনাকে একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হতে ক্ষমতায় আসার জন্য। আপনি এসছেন, আপনি ক্ষমতায় এসছেন, সো আপনি বলেন ইউ হ্যাভ এ ড্রিম, ইউ হ্যাভ এ প্ল্যান, সরি, আপনার একটি প্ল্যান আছে। আমেরিকানদের আরো বড় প্ল্যান আছে, আপনার প্ল্যান শোনার সময় আমেরিকানদের নাই। আপনাকে তো এরকম প্রকাশ্য বৈঠকে তালিকা ধরায় দিচ্ছে, আমরা তো দেখেছি ভিডিওতে। তো আপনার অবস্থাটা কতটুকু অসহায় যে আপনাকে তালিকা ধরিয়ে দেয়, আপনার কিন্তু এই যে ডিনার তারা ধমক খায় না। খাওয়া বা সবক দেওয়া মাত্র যে তারেক রহমান সরকারের পররাষ্ট্র নীতিও একদম পাল্টে যাচ্ছে, মানে সৌদি জোটে গিয়ে যোগ দিলেন তারা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে সার্জিও গোরের বৈঠকের পরের দিনই তারপর যেটা বলছিলাম যে খলিলুর রহমান শেষ পর্যন্ত 1 মাসের বেশি সময় বাদে যে দীনেশ ত্রিবেদীকে দেখা দিতে পারলেন, সেটা সার্জিও গোর আসার ঠিক আগে ম্যানিলায় একবার বৈঠকের পর।
এবং এই যে এখন ভারত সফরের কথা বলছেন, এমনকি একটা প্রপার আমন্ত্রণ পত্র ছাড়া, ওই আমন্ত্রণ পত্রে একবারও প্রধানমন্ত্রী পর্যন্ত লেখা হয় নাই তারেক রহমানকে, এরপরেও ভারত সফরে যাওয়ার কথা বিবেচনা করছেন। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, তাতে তো মনে হচ্ছে আমেরিকার ধমক খেলে সব কিছুই মেনে নিতে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যে কোনো রাখঢাক রাখবেন না, এই ধরনেরই আচরণ করবেন, দূত পাঠাবেন, তারা এসে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন বেশি সময় প্রধানমন্ত্রীর চাইতেও, এসব যে করবেন, এটা আগে আন্দাজ করতে পারেন নাই কেন খলিলুর এবং তারেক রহমান? না, খলিলুর তো আমি আগেই বলেছি যে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সে তো এটা কেরানি, ও তো ডিপ্লোমেসির কিছু জানে না। ও আমেরিকার চাকর হিসেবে কাজ করছে। ও আন্দাজ করতে পারলে তো দীনেশ ত্রিবেদীর সঙ্গে আগেই দেখা করত। এবং আপনার এই অনুষ্ঠানে আজকে আমি এখন বলছি যে আপনি দেখবেন আগামী সপ্তাহে এই তারেক রহমান সাহেব দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করবেন, দীনেশ ত্রিবেদীকে নিয়ে গল্প করবেন, ডিনারও খাওয়াতে পারেন। কারণ এখন উনি বুঝে গেছেন বার্তাটা, মেসেজ ইজ লাউড এন্ড ক্লিয়ার। কিন্তু যত কিছুই হোক, এখন ওনাদের ভারতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন ওনাদের চীনের সঙ্গে প্রেম করার একদম সমস্ত চিন্তা বাদ দিতে হবে, এবং তার ফলে চীন ক্ষেপবে, তাতেও কিছু আসে যায় না। আপনারা ভেবেছিলেন যে ওই আবার খলিলের ভাষায় স্ত্রী আর সতীন, মানে আমেরিকা আর চীন, এই সমস্ত ফাজলামো আমেরিকার সাথে চলে না, এই সমস্ত ফাজলামো ভারতের সাথেও চলে না। কাজেই বিএনপি সরকার এখন আমেরিকা যা চাইবে তাই করতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, পৌঁছে দিতে হবে, এবং দিবে, এবং যা যা বলবে তাই করতে হবে। করলে তারপর একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে একটি নির্বাচন দিতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। যারা স্বপ্ন দেখছেন বিএনপির বাইরে কিছু দল, যে আমরা ওরা 10 বছর ক্ষমতা থাকবে, 5 বছর, ওই সমস্ত স্বপ্নের দিন শেষ। এখন পুরন পাশার ডানটা উল্টে গেছে, অথবা এবার ট্রাম্প প্রশাসন তাদের আসল চেহারা দেখাচ্ছে। এই আসল চেহারা দেখতে থাকুন, আগামীতে অনেক কিছুই পরিষ্কার হবে। তারেক রহমান সাহেবের হাতে এখন কোনো অপশনস নেই, বড় বড় কথা বলার কোনো অপশনস নেই, কারণ দেশে টাকা নেই। আর এই প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে যতক্ষণ বাদ না দিবে, ততক্ষণ তারেক রহমান সাহেবের বিপদ আরো বাড়বে। আর ওই গোপাল ভাটটাকে, যেটাকে লন্ডন থেকে নিয়ে আসছে হয়তো খাসে, এই সমস্ত লোকজন বাদ না দিলে, তারেক রহমান সাহেবের ফরেন পলিসি ক্লিয়ার না করলে, ওনার তো ফরেন পলিসি নেই, আমি আপনাকে একাধিকবার বলেছি, ঠিক করতে হবে। পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে, রাজনীতি ঠিক করতে হবে, আওয়ামী লীগকে আসতে দিতে হবে, আওয়ামী লীগের সঙ্গে মিলে রাজনীতি করতে হবে। আপনি পৃথিবীর একমাত্র ক্ষমতাবান শাসক নন যে আপনি যা চাইবেন তাই করবেন। আপনি আমেরিকার কাছে দাসখত দিয়ে ক্ষমতায় এসেছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। কাজেই যাদের কাছে দাসখত দিয়ে এসেছেন, তারাই চায় না আওয়ামী লীগ রাজনীতিতে না আসুক। আপনি কি করবেন? কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এবং যে ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত করছে, মানে ভারত তো চরম উচ্ছ্বাস দেখাচ্ছিল যখন তারেক রহমান দেশে ফিরেছেন। তার মায়ের মৃত্যুতে যে ধরনের শোক, গভীর শোক ভারত দেখালো, যে ধরনের জেস্চার দেখালো, পররাষ্ট্রমন্ত্রী নিজে চলে এলেন। আহ, এরপর প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে যে ধরনের ব্যক্তিগত চিঠি লিখলেন, সেই জায়গা থেকে ভারত যে এখন প্রধানমন্ত্রী হিসেবেই তারেক রহমানকে সম্বোধন করছে না, কিংবা এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত এসে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বলছেন, তাতে আপনি কি, মানে আপনার অ্যানালিসিসটা কি? আমার অ্যানালিসিস আমি নানা সময়ে বলছি যে আপনার অ্যানালিসিসটা কি, মানে ভারত যুক্তরাষ্ট্র আসলে তারেক রহমানকে, মানে তিনি দীর্ঘমেয়াদে থাকবেন, তিনি নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন, মানে যে প্রত্যাশাগুলো তার ওপর ছিল, এবং যেসব দর কষাকষি বা আপনার ভাষায় দাসখতের ভিত্তিতে বা আমার ভাষায় প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি বাংলাদেশে এসেছেন, সেগুলো তিনি বাস্তবায়ন করতে পারবেন, তারা কি আর মনে করছে, নাকি আসলে মানে সেই বিশ্বাসটা তাদের ভেঙে গেছে?
প্রথমত ভারত দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে একটি আন্তরিকতা দেখিয়েছে। প্রথম, ভারতের আন্তরিকতাকে দুর্বলতা মনে করা হয়েছে, এবং ঢাকায় যে প্রশাসন, বিএনপি সরকার, তারা অতিমাত্রায় পাকিস্তানপন্থী হওয়ার চেষ্টা করেছে, ভারত বিরোধী জোটে যাওয়ার চেষ্টা করেছে। এতে ভারত বুঝেছে যে এদের সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়োজন নাই। ভারত একটি আঞ্চলিক পরাশক্তি। এবার ভারত তাই করবে যেটি, যা একটি আঞ্চলিক পরাশক্তি করবে, করা উচিত এবং করে। দ্বিতীয় হলো, তারেক রহমান সাহেবের উপর তো আস্থা শেষ। উনি তো রাশিয়া গেছেন, চীন গেছেন, চীনের সঙ্গে অনেকগুলো চুক্তিও করে এসেছেন, সব আমেরিকার স্বার্থ বিরোধী। মানে ওনার কাজে পররাষ্ট্রমন্ত্রী গেছেন রাশিয়া। এই তো ওনার প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী, সে গেছে রাশিয়ায়, উনি গেছেন চীনে। তো ওনারা যা কিছু করেছেন চীনে, সবই আমেরিকার স্বার্থ বিরোধী। তো কাজেই আপনাদের যে অ্যাক্টিভিটিস খুব সাসপিশিয়াস, সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হলে আমেরিকানরা আর আপনাকে পছন্দ করবে না। আর যেই ইউনুসকে আমেরিকানরা ডিসপোজ অফ করে দিয়েছে, অ্যাবান্ডন করেছে, তাকে আবার আপনি তার কথাই চলছেন, সবকিছু করছেন। তো তারেক রহমান সাহেবের যদি মনে হয় যে উনি 5 বছর ক্ষমতায় থাকতে চান, তাহলে উনাকে এই ফুল পররাষ্ট্রনীতিটা ঢেলে সাজাতে হবে, ইনক্লুসিভ পলিটিক্স এর ব্যবস্থা করতে হবে, এই আওয়ামী লীগকে ফেরত আনতে হবে, বড় বড় কথা বন্ধ করতে হবে, লাগামহীন কথা বন্ধ করতে হবে। সবার আগে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে প্রবাসে পাঠিয়ে দিতে হবে। আর ওই যে গোপাল ভাটকা, যেটাকে লন্ডন থেকে নিয়ে আসছে সাথে করে, ওইটাকে আবার লন্ডনে ফেরত পাঠিয়ে দিতে হবে। এই শেষ সমস্ত প্রশ্ন লোকজন। আপনার কাছে, মানে এই পররাষ্ট্রমন্ত্রী খলিল নিয়ে আপনি বলছেন বটে, কিন্তু তিনিও তো আসলে ভারত যুক্তরাষ্ট্রের রেকমেন্ডেশনেই তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। কাজেই মানে সেটাই সমাধান। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে সেটা আমার একটা জাস্ট মন্তব্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেরা নিয়ে। আপনি এর আগে আমার সঙ্গে সাক্ষাৎকারে খুব মানে আস্থার সঙ্গে এই তথ্য দিয়েছেন যে গত প্রায় 6 মাস ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সার্জিও গোড়ের একটা যোগাযোগ গড়ে উঠেছে। তো আবার আপনি বলছেন ঢাকায়ও এসে সার্জিও গোড় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মানে এই পরিস্থিতিতে তারেক রহমান হঠাৎ বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, জাতীয় নাগরিক পার্টি মাঠে, জামায়াতে ইসলামী মাঠে, বিএনপি জামাত, জাতীয় নাগরিক পার্টি তো জানে তারা যদি আওয়ামী লীগকে পরিসর দেয় তারা টিকতে পারবে না মাঠে। এই অবস্থায় তারা আসলে আমেরিকার ধমকেও বা প্রাণ ভয় উপেক্ষায় আওয়ামী লীগের জন্য পরিসরটা তৈরি করে কি করে? মানে এসেই যদি করতো নির্বাচিত সরকার সেটা একরকম ছিল, এখন আর কিভাবে সেটা করবে তারেক রহমান সরকার? মানে বিএনপিকে একা মাঠে রাখাটাকে সেফ মনে করছেন আমেরিকা, কারণ বিএনপি আমেরিকার বিরোধী পক্ষের দিকে যাচ্ছে। তো একটা চেক এন্ড ব্যালেন্সের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসবে। আর আপনি যেটা বলেছেন, খলিল, প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে ভারতের রিকমেন্ডেশনে করা হয়েছে। ভারত খলিলকে রিকমেন্ড করেনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমেরিকাও তাকে রিকমেন্ড করেনি। তাকে ইউনুস এনেছিল। তারেক রহমান সাহেব ভেবেছেন উনি খলিল বুঝি বিশাল কিছু। খলিল যে কিছুই না, একটা কেরানি। বারবার বলেছি আমি, এখন এটা বারবার প্রমাণিত হচ্ছে। খলিলের কোনো অর্জন নাই, থাকবেও না, থাকার কারণও নাই। এখন খলিলের কারণে হোক আর অন্যদের কারণে হোক, বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বলতে মানে আমেরিকার আস্থা হারিয়ে ফেলছে। আর চীন বিএনপিকে সন্দেহের দৃষ্টিতে দেখছে, এটা বলবো না। চীন বিএনপিকে ব্যবহার করতে চাইছে আমেরিকার বিরুদ্ধে। যে যখন সার্জিও গোড়ে আসলেন ঢাকায়, সেদিনই চীনের রাষ্ট্রদূত গিয়ে কি বললেন, দ্বিপাক্ষিক উদ্বেগের বিষয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয় নয়। তো চীনের আর বাংলাদেশের উদ্বেগ দ্বিপাক্ষিক, একই উদ্বেগ, এটাই তো বার্তা। তাহলে চীন বাংলাদেশ কি একই অক্ষে? সব মিলিয়ে তারেক রহমান সাহেবের পররাষ্ট্রনীতি, যেটা নাই একদম, এটা শেষ। এখন ওনাকে আওয়ামী লীগকে আসতে দিতে হবে একটা চেক এন্ড ব্যালেন্স সিচুয়েশনের জন্য। আর না হয় বাংলাদেশ তো জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। আজকেও এটাই আমাকে বলতে হবে। আর রাষ্ট্রপতি যে পদত্যাগ করবেন বা করতে হবে তাকে, সেটা মোটামুটি
মঙ্গলবার সকালের মধ্যেই ঢাকায় নীতি নির্ধারকরা জেনে গিয়েছিলেন। জানার কারণে ইউনূস অনুরক্ত যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি প্রথম বললেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। পাশাপাশি উনি একটি নাম জুড়ে দিলেন একজন আমলার, যিনি ভীষণভাবে ইউনূস অনুরক্ত। তো এই আমলার নামটা জুড়ে দেয়া এবং পদত্যাগ করবেন, সেটা মঙ্গলবার সকালে কোন এক সময় তিনি বলেছেন। তারপরে তো মঙ্গলবার রাতে আমি পোস্ট করেছি যে উনি শুক্রবার পদত্যাগ করবেন, এবং তারপর পরে আমি আরেকটা পোস্টে বলেছি, ইঙ্গিত দিয়েছি যে ওই আমলাকে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বানানো হবে না। তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন সরিয়ে দেওয়া হলো? উনি যে, ওনাকে যে সরানো হবে, মানে উনি চলে যাবেন সেটা আমরা সবাই জানতাম। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান মে মাসে যখন তিনি চীন সফরে, বিদেশ সফর শুরু করলেন এবং চীন সফর থেকে আসলেন, এরপর উনি কিন্তু একটি আনুষ্ঠানিকতা আছে, এটা কোনো ধারাবাহিক, এটি কোনো বাধ্যবাধকতা না, কার্টেসি কল, যে সরকার প্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং অবহিত করেন তার সফর নিয়ে। এটা কিন্তু উনি করেননি, যেটা ইউনূস সবসময় করেছে বলে শাহাবুদ্দিন সাহেবই অভিযোগ করেছেন প্রকাশ্যে, যে উনি এতে অসম্মানিত বোধ করেছেন। তো আমরা মঙ্গলবারে যখন জানতে পারলাম যে তিনি শুক্রবারেই পদত্যাগ করবেন, তখন কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে সাংবাদিকরা, যে শুক্রবারেই কেন, ছুটির দিনে কেন, রবিবারে না কেন, সোমবার না কেন? তো সেটার প্রশ্নের উত্তর তো আমার কাছে থাকলেও আমি বলিনি, আজকে এখন বলছি যে দেখুন, রাষ্ট্রপতি কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। মানে আমরা বলি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, কিন্তু আসলে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। উনি ইচ্ছা করলে যাকে তাকে অবসরে পাঠাতে পারেন, এমনকি যাকে তাকে চাকরিচ্যুতও করতে পারেন। আরেকটি ক্ষমতা রাষ্ট্রপতির আছে, উনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আপনি হয়তো বলবেন যে জরুরি অবস্থা উনি ঘোষণা করতে পারেন না এককভাবে, সেখানে প্রধানমন্ত্রীকে লাগবে, প্রধানমন্ত্রী ওনাকে অনুরোধ করতে হবে। তাহলে 24-এর 5ই আগস্ট এই রাষ্ট্রপতি আমাদেরকে বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, উনিই বলেছিলেন। আবার উনি পরে বলেছেন যে উনি পদত্যাগ পত্র দেখেননি। এই ব্যক্তি বা ইনি যদি বলতেন জাতির কাছে এসে যে প্রধানমন্ত্রী আমাকে অনুরোধ করেছেন, সেই অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হয়েছে, উনি এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সংসদ কিন্তু ভেঙে গেল, বিএনপি আর ক্ষমতায় নাই। এখন রাষ্ট্রপতির সাথে যদি সামরিক বা বেসামরিক অন্য কোনো শক্তি জড়িত থাকতো, না থাকতো উনি বলতেন না। তখন আমরা যে ভাবছি যে বিএনপির লোকেরা রাস্তায় নেমে আসবে, বিএনপির লোকেরা তো 2-11 পরে রাস্তায় নেমেছিল, নামে নাই। তারেক রহমান সাহেবকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, নেমেছিল কেউ রাস্তায়? একজনের নামে নাই। তো কাজেই সেই পরিস্থিতি হলে কেউ নামতো না। আর বিএনপি আসলে 2 বছরই, মানে 24-এর আগস্ট থেকে আজ অব্দি তো কোনো সুনামের কাজ করেনি। চাঁদাবাজি, দখলবাজি সহ নানান অপকর্ম সবই তো বিএনপি করছে। এবং বিএনপি যে ইউনূসের একটা ধারাবাহিকতা, সেটাও সবাই জানে। আর বিএনপির ঘরের ভিতরেই তো ইউনূসের লোকেরা আছে, খুবই ক্ষমতাধর বিভিন্ন পোস্টে। এমন অবস্থায় শাহাবুদ্দিন সাহেব যদি কোনো একটা এই ধরনের কাজ করে বসতেন, তাহলে বিএনপির কিছু করার ছিল না। এই করার ছিল না যে একটি আতঙ্ক। আমি আপনাকে গতবার আপনার সঙ্গে কথোপকথনে বলেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ার পর এই সরকার আতঙ্কিত এবং অন্যরা আতঙ্কিত। তো আতঙ্কগ্রস্ত মানুষ মানে অন্ধকার ঘরে সাপ, মানে সারা ঘরেই সাপ। এখন শাহাবুদ্দিন সাহেবকেও হুমকি মনে হবে, 2 দিন পরে আরেকজনকে হুমকি মনে হতে পারে, হবে আমাকেও পরে হুমকি মনে হবে, আপনাকেও, মানে এখন তারা সবাইকে হুমকি মনে করবে।
কারণ তারা আসলে শেখ হাসিনা আতঙ্কে ভুগছে। মানে ওই যে একটা শব্দ আছে না, হাভানা সিনড্রোম, ওনারা সবাই শেখ হাসিনা আপনি খুব সিনড্রোমে একটা ভুগছেন। ইন্টারেস্টিং মানে আমি জানি না, একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ শুরু করেছিলেন যে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সেটার সঙ্গে তার শুক্রবারে পদত্যাগের একটা সম্পর্ক আছে। মানে রাষ্ট্রপতি কাকে সশস্ত্র বাহিনী থেকে সরিয়ে দিতে চাচ্ছিলেন আর কাকে আনতে চাচ্ছিলেন, মানে ওই বিষয়টা নিয়ে আতঙ্কের জায়গাটা কোথায় ছিল সরকারের? দেখুন, শাহাবুদ্দিন সাহেবকে তো ইউনূস ক্ষমতা দখলের পর 7 অগাস্ট 2024 ওনাকে তো 2-3 দিনের মধ্যেই সরাই দেওয়া হতো। সেই চেষ্টাও হয়েছে। একজন মানুষের জন্য তাকে সরানো যায়নি, অ্যাকচুয়ালি 3 জন মানুষের জন্য: সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, বিশেষ করে সেনাপ্রধান। ইনি, আমি যদি বলি যে শাহাবুদ্দিন সাহেবকে বুকে আগলে রেখেছেন, মিথ্যা হবে না, ভুল হবে না। তাহলে বিএনপি মে মাসের সিদ্ধান্ত নিয়েছে ওনাকে সরাবে, যার জন্যই প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দেখা করেননি। এরপর বিএনপির জন্য হয়তো এটাকে বকা হলো যে যেহেতু সেনাপ্রধান এখন বাংলাদেশের বাইরে আছেন, তুরস্কে আছেন, উনি তো ফিরবেন 26 তারিখে। এবং আপনি দিনপঞ্জিটা একটু দেখুন দয়া করে, যে সেনাপ্রধান বাংলাদেশ থেকে যাওয়ার ঠিক পরের দিনই এই হুকুম জারি হয়েছে পদত্যাগের। মানে এই যে একটা শূন্যতা শাহাবুদ্দিন সাহেবের জন্য, উনি অভিভাবকহীন হয়ে গেছেন। এই জন্য তাড়াহুড়ো করে আজকেই পদত্যাগ করানো হয়েছে, কারণ রোববার সেনাপ্রধান ফিরে আসবেন। এটা একটা কারণ, অবশ্যই এটা একটা কারণ। দ্বিতীয় কারণ যেটা বললাম যে ঝুঁকিপূর্ণ উনি, মানে উনি ঝুঁকিপূর্ণ কিনা আমি জানি না, কিন্তু একজন আতঙ্কগ্রস্ত ব্যক্তির কাছে যেমন সবকিছুই ঝুঁকিপূর্ণ, তো তেমনি বিএনপি জামাতের কাছে এখন সবকিছুই ঝুঁকিপূর্ণ মনে হবে, কারণ তারা এই হাভানা সিনড্রোমের মতো হাসিনা সিনড্রোমে ভুগছেন। কিন্তু মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই বা কি হবে, আমি সেটা বরং ভাবছি। মানে একদিকে আমার কাছে কিন্তু, আমি বলেছিও আমার মানে নিজস্ব বয়ানেও, যে মানে প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোর, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের সুর যেভাবে বদলে গেল শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে, মানে ফেব্রুয়ারিতে তারেক রহমান এসে যখন রাষ্ট্রপতিকে বুকে জড়িয়ে ধরছেন, খোলাকুলি করছেন, বিভিন্ন অনুষ্ঠানে একসাথে হাস্যোজ্জ্বল ছবি তুলছেন, তখন কারো যে আসব মনে হয়নি। এখন কিন্তু সরাসরি তার বিষয়ে ক্লোজ অ্যালাই অফ হাসিনা লেখা হচ্ছে। প্রথম আলো বারবার মনে করাচ্ছে উনি কিন্তু এস আলমের খুব ঘনিষ্ঠ, দুদকের কমিশনার ছিলেন সময়ও তার মানে একটা তার বিরুদ্ধে নানা সমালোচনা ছিল। আমি ভাবছি যে যদি সত্যি মানে ইউনূস সরকারকেও টেক্কা দিতে, ইউনূস সরকার তো প্রধান বিচারপতিকে গ্রেফতার করেছেন, এখন রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বসেন তারেক রহমান সরকার, তাহলে তো ওয়াকারুজ্জামানেরও সামনে আমি মহাসমূহ বিপদ দেখি। তার অবসরও তো 27 মে না জুন মাসে। মানে এই অবস্থায় আসলে ওয়াকারুজ্জামানেরই কি ভবিষ্যৎ, আর সরকার কি তার উপর আস্থা রাখতে পারবে? মনে তো রাখতেই হবে যে ওয়াকারুজ্জামানও তো শেখ হাসিনার নিয়োগকৃত, আবার আত্মীয় বটে। দেখুন, আপনি যে দুটো পত্রিকার কথা উল্লেখ করলেন, এরা তো খুবই মানে প্রমাণিতভাবে গিরগিটির চরিত্র। মানে ওনারা সেকেন্ডের মধ্যে রং পাল্টে ফেলেন। কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে এই পত্রিকাগুলোই 111 এনেছিল, এই পত্রিকাগুলোই 111 সমর্থন করেছিল। মানে যত কিছু হয়, ইউনূসকে সমর্থন করেছিল, তারপরে হঠাৎ করে তারেক রহমান সাহেবের ভক্ত হয়ে গেল। কিন্তু ওনার ভক্ত হওয়ার আগে এই তারেক রহমান সাহেব আসতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে একটা ধোঁয়াশা ওরাই সৃষ্টি করেছিল। এখন ওরা শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে জামাত এবং জামাতের যে বি টিম সি টিম যারা আছে, তারা কিন্তু সাংবিধানিক পদে থাকা দুজন লোকের দিকেই আঙুল তুলছিলেন। একজন হলেন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, অন্যজন হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওনাদের দুজনকে কিন্তু ইউনূস তো বিশ্বাস করেই না
জামাত এবং অন্যরাও বিশ্বাস করে না। বিএনপি ইনাদেরকে বিশ্বাস করে, এটা মনে করাটা হয়তো ভুল হবে। বিএনপি তো নিশ্চয়ই শাহাবুদ্দিন সাহেবকে যদি নিরাপদ না মনে করে থাকে, এখন তো সরিয়ে দিয়েছে, নিরাপদ মনে করেনি, তাহলে সেনাপ্রধানের ক্ষমতা তো রাষ্ট্রপতির চাইতে কম নয়, বরঞ্চ বেশি। কারণ 24 অগাস্টে যদি এই সেনাপ্রধান শেখ হাসিনার বিপক্ষে অবস্থান না নিতেন, তাহলে তো শেখ হাসিনার ক্ষমতা থেকে চলে যেতে হতো না। তো উনি যে একটি সরকারকে, 17 বছরের পুরানো সরকারকে তুড়ি দিয়ে সরিয়ে দিতে পারেন, এই প্রমাণটা যখন সামনে আছে, তারেক রহমান সাহেব এখানে ওনাকে নিয়ে খুব স্বস্তিতে থাকবেন, এটা মনে করার যথেষ্ট কারণ নেই। বরঞ্চ উনি এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের প্রস্থানের পর ওনার নেক্সট আতঙ্কের কারণ হয়ে যাবে ক্যান্টনমেন্ট শুধু শেখ হাসিনা ফিরবেন এটা একটা বড় ধরনের বিবেচনা। এমনকি ডেইলি স্টার গতকালকেও তাদের খবরটায়, যে খবরে তারা মানে এইরকম একটা দাবি করলো বা যে তথ্য দিল যে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে চুপ্পু সাহেবের ফোনে কথা হয়েছিল মে মাসে, সেটা জানতে পেরেই তারেক রহমান তাকে সরে যেতে বলেছেন। সেই খবরে তারা সরাসরি লিখলো যে সরকারের বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছে এই যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফেরার ঘোষণা দিয়েছেন, তার আগে তারা মনে করছেন না শেখ হাসিনা ঘনিষ্ঠ এই ব্যক্তিকে আর রাষ্ট্রপতি পদে রাখা নিরাপদ। কিন্তু মানে বিশ্বাসী লোক তারেক রহমান পাবেন, মানে ইয়াজউদ্দিন আহমেদ, বদরুদ্দোজা চৌধুরী, আব্দুর রহমান বিশ্বাস, কেউ তো শেষ পর্যন্ত বিএনপির মানে বিশ্বাস রাখতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে পরিস্থিতিটা যেমন হয়, অতি বিশ্বাসী বলেই তো নাকি চুপ্পু সাহেবকে শেখ হাসিনা রাষ্ট্রপতি নিয়োগ করেছিলেন। চুপ্পু সাহেব তো নাকি তাকে পা ধরে সালাম করতেন, তিনি নিজেই সংবাদ মাধ্যমের সামনে সেটা বলেছেন। কিন্তু মানে শেখ হাসিনার সরকার রক্ষায় কিংবা পদত্যাগ পত্র যে পান নাই, পরে মতিউর রহমান চৌধুরীকে ডেকে সেটা বলেছেন, কিন্তু জাতির সামনে সেটা বলেন নাই, সেই স্ট্যান্ড নেন নাই, বা অতি বিশৃঙ্খল অবস্থায় ও জরুরি অবস্থাও তো জারি করেন নাই। কাজেই মানে রাষ্ট্রপতির শেষ পর্যন্ত হাল ধরতে পারবেন, বিএনপির বিশ্বাস রক্ষা করবেন, সরকার রক্ষা করবেন, বাংলাদেশে এমন রাষ্ট্রপতি তো আমরা দেখি নাই। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ভালো মানুষ কি খারাপ মানুষ এটা তো আমি জানি না, কিন্তু উনি মিথ্যাবাদী। উনি জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন 2024-এর 5ই অগস্ট, যখন তিনি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। উনি তো শুধু পলিটিক্যাল পার্সন না, উনি তো পলিটিশিয়ান না, উনি তো একজন সাবেক বিচারক। একজন বিচারক কাগজ না দেখেই বলে ফেলে অমুক পদত্যাগ করেছে, এই ব্যক্তি তো ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় হলো, আপনি যাদের কথা বললেন পত্রিকা, টেলিফোন সংলাপ বা এর আরো অন্যরাও বলছেন, তো ধরুন টেলিফোনে উনি কথা বলেছেন, ধরুন সেই টেলিফোন সংলাপটা, কথোপকথনটা MI6 আমাদের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষে তো ওই ব্রিটেনে কে কার সঙ্গে কথা বলে সেটা জানা বা ইন্টারসেপ্ট করা সম্ভব না। তাহলে এটা তো একেবারেই রাষ্ট্রীয় একটি গোপনীয় বিষয়। তার এই রাষ্ট্রের এই গোপনীয় বিষয়টাকে প্রথম আলো, ডেইলি স্টার সামনে কেন আনলো? সামনে এনে তারা আসলে কার ক্ষতি করলো? শাহাবুদ্দিন সাহেবের না বিএনপির? ওরা বিএনপির ক্ষতি করলো। ওই টেলিফোন কথোপকথনের বিষয়টা সামনে নিয়ে এসে মানে ডেইলি স্টার প্রথম আলো প্রমাণ করে দিল যে এখন রাষ্ট্রপতি যদি যা বলেছে অসুস্থ, শারীরিক সমস্যা, এগুলো সবই বানোয়াট। আসল কথা হলো ওনাকে বিশ্বাসঘাতকতার কারণে সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা কিন্তু বিএনপির জন্য একটি কলঙ্ক, বড় কলঙ্ক সৃষ্টি করে দেওয়া হলো। এবং প্রথম আলো, ডেইলি স্টার একটা প্রতিশোধ নিল বিএনপির উপর, যে যেহেতু তাদের পছন্দের লোক ইউনূস শাহাবুদ্দিন সাহেবকে সরাতে পারেনি, যেহেতু তাদের আপনজন ইউনূস বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতায় দীর্ঘস্থায়ীভাবে তা বুঝতে পারেনি,
অতএব তারা এখন ক্রমাগত বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানামাত্রিক ষড়যন্ত্র করবেন। দেখবেন এই প্রথম আলো ডেইলি স্টার আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে বলছে, এসালম ইত্যাদি, কালকেই পরশু তারা সরাসরি না বলুক, তাদের লোকজনেরা, তাদের তো বাহিনী বিশাল, তারা দেখবেন এখন সেনাপ্রধানের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করবে। এবং সেই প্রোপাগান্ডা কি প্রোপাগান্ডা করবে আমি তো জানি না, নানামুখী প্রোপাগান্ডা হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ তারা আসলে সার্জিও গোরের সফরটা আসছে এবং এমনকি প্রথম আলো পর্যন্ত, প্রথম টাইমস অফ বাংলাদেশ লিখলো, তারপর প্রথম আলো লিখলো, আর এর আগে তো ইউটিউবে মানে বিশ্লেষণের বদনাম হচ্ছিল যে সার্জিও গোর চীন না আমেরিকা কোন দিকে ঝুঁকবেন তারেক রহমান সরকার, এ বিষয়ে জানতে বাংলাদেশে আসছেন। সরাসরি এই কথা যখন মানে এটা তো মানে একটা ধারণাই করা যেতে পারে, বিশ্লেষণই করা যেতে পারে, সেই বিশ্লেষণের যখন ব্যাপক সমালোচনা হচ্ছিল বিএনপি ঘনিষ্ঠ মহলের মধ্যে, তখন কিন্তু প্রথম আলো, টাইমস অফ বাংলাদেশ সবাই এখন লিখতে শুরু করেছে যে সার্জিও গোর সরাসরি আসছেন, কারণ তিনি তো আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সফর করে বেড়ান না, এই বার্তা নিয়ে যে তারেক রহমান চীনের দিকে না আমেরিকার দিকে থাকবেন। আর আপনি নিজে তো আমার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে উনি লাল কার্ড দেখাতে আসছে। এই সার্জিও গোরের সফরটাও আসলে সরকারকে ভীষণ নার্ভাস করে ফেলেছে কিনা, সেটাও একটা কারণ কিনা যে কেন এই মানে এই সময়ে চুপ্পু সাহেবকে সরিয়ে দিলেন। কারণ অনেকেই তো মানে আপনি বলছেন, আমি বারবার আরব বসন্তের কথা বলি, অনেকেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করতে আবার প্রস্তুত হয়ে গেছে, মানে সেই আরব বসন্ত মাথায় রেখেই হয়তো বলেন। আপনি কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কো রুবিও এবং আরো দুজন লোকের যে একটি ফটো সেশন দেখেছেন আসিয়ান সম্মেলনের, তো আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী গুণধর, উনি অসংখ্য ফটো সেশন করছেন, প্রত্যেকটাই নাকি মিটিং হচ্ছে। দেখুন, উনি একটা ছবি কিন্তু দিচ্ছেন না যে জাস্ট ফটো সেশন, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। মানে এই যদি গুরুত্বপূর্ণ বৈঠকগুলো আমরা 15 মিনিট করেও ধরি, তাহলে আর আসিয়ান সম্মেলন হওয়ার সুযোগ নাই। পুরোটা সময় তাদেরকে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে হবে, মিথ্যাচার। বাট ওখানে একটি বার্তা ছিল, ওই 4 জনের ছবিতে সার্জিও গোরও ছিলেন, আছেন। আপনি আবার ছবিটা দয়া করে দেখবেন যে সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, 3 জন। সার্জিও গোর অন্যদিকে তাকিয়ে আছেন রাগান্বিত মুড নিয়ে। সার্জিও গোর বাংলাদেশে আসছেন, কেন আসছেন এটা নিয়ে ভারতের কেউ কেউ বলেছেন ভারত সরকারের অনুমতি দিয়েছে কিনা। সার্জিও গোর তো দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের বিশেষ প্রতিনিধি, উনি তো আসবেনই, উনি আসছেন। উনি আসবেন, লাল কার্ড যে বলেছিলাম, এখন লাল কার্ডের ব্যাখ্যাটা দিচ্ছি। সার্জিও গোর আসবেন এসে চীনের সঙ্গে যে আপনি সামরিক চুক্তি করেছেন, যা যা করেছেন, আপনি চীনের সঙ্গে যে করিডোর চুক্তি, এমওইউ সমঝোতা করেছেন, যত কিছু করেছেন সব বাতিল করতে বলবে। পাশাপাশি সবচেয়ে ভয়ঙ্কর একটা কার্ড দিবে খেলে, যে আপনিও জানেন, নিশ্চয়ই জানেন, আগামী সপ্তাহে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং তার পদাঙ্ক অনুসরণ করবে পাকিস্তান। তাহলে সার্জিও গোর 29 তারিখে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এই ঢাকাকে অনুরোধ করবে, নির্দেশ দিবে সেটা আমি জানি না, বলা হবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য। তো আপনি তো 4-5 দিন আগে পাসপোর্টে আবার সেই ইসরায়েল ফিরে নিয়ে এসছেন, যারা 2020-এ চলে গিয়েছে, উঠে গিয়েছিল। এখন আপনি পাসপোর্টে আবার এটা ওঠালেন, আনলেন ফেরত, আপনাকে এখন স্বীকৃতি দিতেই হবে। আপনি যদি স্বীকৃতি না দেন, আপনার পরে স্যাংশন চলে আসবে। আর যদি স্যাংশন থেকে বাঁচতে হয়, স্বীকৃতি দিতে হবে। আর যদি স্বীকৃতি দেন, কিছু পরিণতি তো আছে, কারণ আপনি তো সৃষ্টি করেছেন, আপনি মানে বিএনপি 2 বছরে তো জঙ্গি উগ্রবাদী সৃষ্টি করেছে ইউরোপের সঙ্গে মিলে। তো ওরা তো রাস্তায় নেমে আসবে প্রতিবাদ করতে। তো এদেরকে তো আপনি থামাতে পারবেন না, থামাতে গেলে তো অন্য কিছু লাগবে। সেই অন্য কিছু দেওয়ার জন্য তো আমেরিকা তৈরি হয়ে আছে।
যেটা মিশরে করা হয়েছিল। আমেরিকার তরফে তো নানা রকম মানে রেকমেন্ডেশন থাকে, পরামর্শ থাকে, উপদেশ থাকে। আমেরিকার পরামর্শে তো সরকার গঠিত হয়ে 2 বছরের মতো থাকলো। তো আমার প্রশ্ন হচ্ছে, নতুন রাষ্ট্রপতির বিষয়ে তাদের কোনো রেকমেন্ডেশন আছে? আপনি বলেছিলেন যে একজন নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এরকম কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিই রাষ্ট্রপতি হচ্ছেন শেষ পর্যন্ত, তার কথা কিন্তু আপনি ছাড়া আর কেউ বলছেন না। হ্যাঁ, আইরিন খান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী, তিনি আইরিন খান। তিনি আজকেই হতেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, আজকে হননি। উনি দ্বৈত নাগরিকত্ব আছে, সেই দ্বৈত নাগরিকত্বটার একটা প্রক্রিয়া আছে, আপনি জানেন, কয়েকটা দিন লাগবে। শেষ হলে উনি হচ্ছেন আগামী প্রেসিডেন্ট। উনি তো অবশ্যই, ওনার আন্তর্জাতিক কানেকশন আছে, বাট সেটা তো সেপ্টেম্বর মাসের ঘটনা। আমি তো এখন আর সেপ্টেম্বর দেখতে পাচ্ছি না। তারেক রহমান সাহেব যেরকম কাঠের চশমা পরে বসে পররাষ্ট্রনীতি দেখছেন না, আমিও আসলে কেন যেন এখন ভবিষ্যৎ দেখার শক্তি হারিয়ে ফেলেছি। সেপ্টেম্বর আর দেখছি না। এখন আমি কাছাকাছি 29 জুলাই পর কি হবে সেটা দেখছি, সার্জিও গোর ঘুরে গেলে কি হবে সেটা দেখছি, ইসরায়েলকে স্বীকৃতি দিতে বললে কি হবে সেটা দেখছি, চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে বললে কি হবে সেটা দেখছি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে। এবং আমি তো বললাম যে আপনারা যাদের পতাকা উড়িয়েছেন আমাদের সংসদে দক্ষিণ প্লাজায়, যাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের সংসদে ককাস করেছেন না, তো ওদের চাপটাই সহ্য করতে পারবেন না। এবং আমি জোর দিয়ে বলছি, একদম তথ্যের ভিত্তিতে বলছি, সার্জিও গোর চীনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে বলবেন। সার্জিও গোর আরাকান করিডোরটা ইমিডিয়েটলি চাইবেন। ইমিডিয়েটলি মানে কাল পরশু না, ইমিডিয়েটলি। সেখানে যদি আমেরিকা থেকে ভাসমান সেতু নিয়ে আসতে হয় সেটাও করতে হবে, করে চালু করে দিতে হবে ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে। ইসরায়েলকে স্বীকৃতি দিতেই হবে, কারণ ট্রাম্পের ইচ্ছা, ট্রাম্প চাইছেন, দিতে হবে। সৌদি আরবকে বলেছেন দিতে হবে, সৌদি আরব দিচ্ছে আগামী সপ্তাহে। আপনি তো মক্কার চাইতে বড় মুসলমান হলে হবে না, আপনি তো রোমানদের চাইতে বড় খ্রিস্টান হলে হবে না। আপনি তো বলতে পারবেন না যে না আমরা মুসলমান, ফিলিস্তিনি ভাই যখন পাকিস্তান স্বীকৃতি দিয়ে দিবে, আপনাদের অভিভাবক পাকিস্তান স্বীকৃতি, সৌদি আরব স্বীকৃতি দিবে, আপনাদের অভিভাবক পাকিস্তান স্বীকৃতি দিবে, তখন আপনি কি করবেন? স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিলে তো পরিণতি হবে। পরিণতি যেটা হবে সেটা আপনারা কার কাছে ব্যাখ্যা করবেন? সার্জিও গোরের কাছে? শুনবে না। ট্রাম্পের কাছে যেতে পারবেন না, ট্রাম্পের কাছে যাওয়ার কোনো রাস্তা আপনাদের নাই। সেটা আছে আইরিন খানের। তো উনি তো সেপ্টেম্বর, তো তার মানে আপনাদের তো আর রক্ষা কবচ নাই। ইউনুসকে পাঠাবেন, ও তো বর্জ্য পদার্থ, ও আমেরিকাতেই ঢুকতে পারবে না। আপনাদেরকে এখন কে প্রোটেকশন দিবে? এখন বাংলাদেশে আমেরিকা একটি রেজিম চেঞ্জ ঘটাবে, এই শব্দটা বললে হয়তো অনেকে আবার ভিন্নভাবে দিবেন। আমি খুব সাহিত্যের ভাষায় বলছি, একজন আবদেল ফাতা আল সিসি আসছেন। তার মানে